উকিলদেরকে মানুষ ভালো চোখে দেখে না। উকিলদেরকে কেন মানুষ ভালো চোখে দেখে না, এর পেছনে কারণ উকিলরা নিজেই দায়ী। এখন এই বদনাম কাটানোটা তো সহজ হবে না। ভালো উকিল হইতে গেলে অনেক লেখাপড়া করতে হবে। ওকালতি পেশা গুড, কিন্তু সাবজেক্ট টু ইউ মাস্ট স্টাডি মোর এন্ড মোর। উইদাউট এক্সটেন্সিভ স্টাডি nobody can be a good lawyer. To become a lawyer is a passion. একজন শিল্পী যেমন একটা ছবি আঁকতে শিল্পের চর্চা করে, একজন ডাক্তার যেমন একটা অপারেশন করতে সূক্ষ্ম বিষয় বিশ্লেষণ করে, একজন আইনজীবীও কঠিন আইনি প্রবলেমের সলিউশন করতে গেলে হি মাস্ট হ্যাভ এ প্যাশন, লাভ, অ্যাফেকশন টু দি প্রফেশন। লাভ অ্যাফেকশন ছাড়া হওয়া যায় না। শুধু বই পড়লে ভালো উকিল হওয়া যায় না। ইউ মাস্ট হ্যাভ এ প্রেজেন্টেশন ক্যাপাসিটি, হাউ ইউ argue your case and how you respond your case, how you strategize. Every case, প্রতিটা কেসেই একটা নতুন যুদ্ধ, প্রতিটা কেসেই একটা নতুন মানুষের জীবনের গল্প, প্রতিটা কেসেই এক একজন মানুষ থেকে আরেকজন মানুষ আলাদা। দুইটা ঘটনা কোনোদিন মেলে না। এই 20 বছরে আমি মনে হয় 1020 মামলা করেছি, কিন্তু একটার সঙ্গে আরেকটা মিলে না, কখনো মিলে না। কারণ মানুষ তো এটা, মানুষ তো আর ছকে বাঁধা না। মানুষের লাইফ ডিফারেন্ট, ফ্যাক্ট ডিফারেন্ট, এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, চিন্তা ডিফারেন্ট, কর্ম ডিফারেন্ট, দেখতে ডিফারেন্ট, অ্যাটিটিউড ডিফারেন্ট, ইমোশন ডিফারেন্ট, একজন থেকে আরেকজন ডিফারেন্ট। এই জন্য এই আইন পেশাটা সঠিকভাবে যদি করা যায় তাহলে ইট উইল বি এ রেসপেক্টেড প্রফেশন। আর যদি সঠিকভাবে করা না যায়, 2 নম্বরের আশ্রয় নিতে হয়, ইট উইল বি মাচ মোর ডিসগ্রেসফুল প্রফেশন। তো আমি তোমাদেরকে আহ্বান জানাবো, যাদের এই আইন পেশার প্রতি আগ্রহ আছে, প্রাথমিক জীবনে কোনো টাকা পাওয়া যাবে না। এই প্রাথমিক জীবনে টাকা পাওয়া যাবে না যে তখনই প্রমাণিত হবে এই লোকটা আইনজীবী হতে পারবে কি পারবে না। 2 বছর কষ্ট করে যদি ফালাইয়ে রেখে চলে যায় তাহলে এখানেই কেল্লা ফতে। আর কষ্ট করে 5 বছর পরিশ্রম করতে পারলে এমন সময় আসবে টাকা গুনে কুলাইতে পারবে না। ওই সময়টা পর্যন্ত যেতে হবে। ওই সময়টা সকলের ধৈর্য ধরে না, সকলেই কষ্ট করতে পারে না। এমন এই পেশা, যারা কমপ্লেক্স আইনি প্রবলেম সলভ করতে পারে তাদের কাছে মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকে। আর কমপ্লেক্স আইনি প্রবলেম যদি সলভ করতে না পারেন, শুধুমাত্র পোশাক আশাক পরে আমরা আইনজীবী নিজেদেরকে দাবি করি, তাহলে মানুষ তোমার কাছে তার সমস্যা নিয়ে আসবে না। যেমন ধরো ফর এক্সাম্পল, একটা মামলা গতকালকে আসলো, এটা খুব ইন্টারেস্টিং, করবো ইনশাল্লাহ এই কেস। বিদেশে 7 জন বাংলাদেশের মৃত্যুদণ্ড হয়েছে। এই মৃত্যুদণ্ডের আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে। বাংলাদেশের মৃত্যুর ছেলে তারা আছে। প্রশ্ন উঠেছে, যে দেশের আইনে বিচার হয়েছে মৃত্যুদণ্ড, বাংলাদেশের আইনে তাদের কি বিচার হবে নতুন করে, নাকি ওই মৃত্যুদণ্ড শুধু কার্যকর হবে? এটা বিরাট লিগ্যাল কোয়েশ্চেন। এখন যদি আমরা আর্গুমেন্ট করি যে এখানে কারো কিছু বলার নাই, শুধুমাত্র ওখানে নিয়ে এসে এখানে এক্সিকিউট করে দাও, তাহলে তো এখানেই শেষ। আর যদি বলা হয় যে না, বাংলাদেশি নাগরিক ওখানে মৃত্যুদণ্ড করেছে, কোন ল অ্যাপ্লিকেবল হবে তার জন্য, কোন ল উইল গেট প্রায়োরিটি ওভার আদার ল, দেয়ার ইজ এ হিউজ লিগ্যাল ডিসকাশন। একই সাথে এই কমপ্লেক্স প্রবলেমগুলো যেখানে আছে, দেখুন আমাদের দেশে মেডিকেল নেগলিজেন্স কিভাবে হয়? একজন ডাক্তারের বিরুদ্ধে রুগী অভিযোগ দেয়, রুগীর বিরুদ্ধেও ডাক্তার অভিযোগ দেয়। শোনো না এগুলা? বহু হাসপাতাল আছে ভুল চিকিৎসার কারণে রুগী মারা গেছে, রুগীর স্বজনরা গিয়া ডাক্তার সুদ্ধা ভাঙ্গিয়া শেষ করে দিয়েছে। আবার উল্টা আছে, বহু জায়গায় আছে, এরকমও পাইছি আমি কেস, এক ডাক্তার সাহেব অপারেশন করে কাপড়ের গজ পেটের ভিতরে রেখে উপর দিয়ে সেলাই করে দিছে। আবার উল্টাও আছে, একজন ডাক্তার সাহেব যদি মেডিকেল নেগলিজেন্স করেন, তুমি কার কাছে গিয়ে বিচার দিবা? কার কাছে যাবা? কোন আইনে যাবা? কিভাবে ক্ষতিপূরণ পাবা? কিভাবে মামলা হবে? বিরাট প্রশ্ন। আবার উল্টা, একজন রুগী যদি একজন ডাক্তারকে অ্যাটাক করে, মৃত্যু হয়েছে, তার স্বজনরা গিয়ে যদি হাসপাতাল ভাঙে, ওই হাসপাতাল কোন আইনের প্রোটেকশন পাবে? কি প্রোটেকশন পাবে সেই হাসপাতাল? এই যে কমপ্লেক্স ইস্যু, বাংলাদেশে প্রায় 1,20,000 ডক্টর আছে।
এই 1,20,000 ডক্টরের জন্য আইন কি প্রযোজ্য হবে? নেগলিজেন্সের জন্য আইন কি প্রযোজ্য হবে? চিকিৎসায় অবহেলা হলে কি আইন প্রযোজ্য হয়? কখন বিএমডিসি এখানে ইন্টারভিন করবে, কখন বিএমডিসি ইন্টারভিন করতে পারবে না? এই যে লিগেল আলাপ আলোচনা, এগুলো যারা আয়ত্ত করতে পারবে, অবশ্যই সমাজ লিগেল প্রবলেম সলভ করার জন্য তাদেরকে সম্মানের সহিত ডেকে নিবে। আর যদি এগুলো করতে না পারে, শুধুমাত্র 2 জন অ্যারেস্ট হলো, তুমি শুধু বেইলের উকিল হও, তাহলে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না। এই জন্য যারা আইনজীবী হতে চাও, মাই হাম্বল রিকোয়েস্ট টু দ্যাম, প্লিজ ডেভেলপ ইউর স্টেমিনা। লয়ারিং ইজ অলওয়েজ এ ফাইট, এভরি ডে ইজ ফাইট। আমি আজকে এখানে আসার আগে 4-5টা মামলা করে আসছি, 3টায় জিতছি, 2টায় হারছি। মাথার মধ্যে ওরে বারবার কইতেছি তাড়াতাড়ি ছাড়ো, আরেকটা আছে 3টার সময়। এর মানে কি? আইনজীবীর পেশাটা কেমন? হারবা জিতবা, জিতবা হারবা। স্টেমিনা শক্তিশালী না হলে একটা হারার পরেই আর তো জানটা চলে না। 5 মিনিট আগে হেরেছে, 10 মিনিট পরে জিতেছে। এটাই জীবন, ওইটাই খেলা নেলা, ওইটাই এখানকার ভালো লাগার বিষয়, ওইটাই এখানকার মন্দ লাগা ভালো লাগার জীবনের অনুভূতি। এক সময় এমন হয় যে মানুষের প্রবলেম নিয়ে চিন্তা করতে 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 এমন এক জায়গায় যায়, এক সময় নিজের প্রবলেমের কথা আর মাথায় কাজও করে না। এক ব্রিটিশ উকিলকে আমরা ভাড়া করেছিলাম, নিয়োগ করেছিলাম আজ থেকে 10-15 বছর আগে। তো ব্রিটেনের টাইম হইল আমাদের দেশের থেকে 5 থেকে 6 ঘন্টা ডিফারেন্স। তো আমাদের দেশে যখন সকাল 10টা, তখন ব্রিটেনের টাইম হলো পিছন দিকে 5 ঘন্টা পিছনে, তার মানে ভোর 5টা। আমরা এখানে মামলা করতে যেতাম, প্রস্তুতি নিতাম সকাল 10টায়, উনি ওখান থেকে জয়েন করতো ভোর 5টায়, ভিডিও কনফারেন্সে সব রেডি করে আমাদেরকে দিত। এগুলা নিয়ে আমরা কোর্টে যেতাম। এই ডিস্টার্বের কারণে উনি আমাদেরকে বললেন যে আপনাদের সঙ্গে আমার টাইম মিলে না, কিন্তু আমি পেশায় স্বাক্ষর করেছি আপনাদেরকে আমি আইনি সেবা দিব, কিন্তু আমার পরিবার মানতেছে না। এই কথা বলে অবশেষে উনি একদিন আমাদেরকে বললেন যে আপনাদের মামলা করতে গিয়ে আমার ডিভোর্স হয়ে গেছে, কারণ এই ভোর 5টার সময় ওটা আমার ওয়াইফ নেভার অ্যালাউজ ইট, কিন্তু আমি তো স্বাক্ষর করেছি। এরকম কত যে না বলা কথা আছে আইনজীবীর জীবনে। মাঝে মাঝে আমাদেরকে বলে শঙ্করের একটা বই আছে, শঙ্কর কত অজানারে, সেখানে আইনজীবীর জীবন সম্পর্কে কথা আছে। আমরা এক লোকরে গল্পটা বলি শেষ করে দিচ্ছি। এক লোকে জিজ্ঞাসা করছে আপনার ছেলে কত বড় হয়েছে? কয় এত বড়। কয়টা কি কথা, এটা না এত বড় হবে, এটা তো এইভাবে বড় হয় না মানুষ, তো এটা এইভাবে বড় হয়ে গেল যে। কয় ভাই কি করব, সকালবেলা যখন কোর্টে যাই তখনও বাচ্চা ঘুমায়, রাইতের বেলা যখন বাড়ি ফিরি তখনও বাচ্চা, তো দেখা হয় খালি এইভাবে, এইভাবে তো আর দেখা হয় না। তো এই জন্য বলছে বাচ্চা কত বড় হয়েছে, কয়টা এইভাবে হয়েছে, এত বড় হয়েছে। এক সাংঘাতিক পেইনফুল লাইফ। এটা যারা বেছে নেয় তাদের জীবনটা এরকমই, যারা বেছে নিতে পারবে না তাদের জীবন এরকম হবে না। আমি আর একটা কথা বলে শেষ করে দেই, আমাদের দরকার, দেশ গড়তে গেলে দরকার ব্রিলিয়েন্ট স্টুডেন্টস। If we want to change the country, we need changed brilliant minds. Irrespective, ke woman, ke man, not necessary. Only thing is necessary to find out talented people who can run the country. This is the only requirement. আমি দেখেছি, এটা আমার এক্সপেরিয়েন্স বলে, যদি ব্রিলিয়েন্ট ট্যালেন্টেড নারী পুরুষদেরকে বাংলাদেশ পরিচালনার গুরুত্বপূর্ণ জায়গায় বসানো না যায়, তাহলে বর্তমান দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে ডেভেলপ করা সম্ভব হবে না। প্রচলিত রাজনৈতিক সিস্টেম এই কাজটা করে দেয় না। প্রচলিত রাজনৈতিক সিস্টেম ইজ ভেরি জিগজ্যাগ, ভেরি জিগজ্যাগ। আমার দল, তোমার দল, আমি খুঁজে আমার দল, আরেকজনে খুঁজে তার দল, আরেকজনে খুঁজে তৃতীয় দল। এই দলাদলির মাঝামাঝিতে পড়ে আমাদের দেশের ব্রিলিয়েন্ট মাইন্ড অনেক সময় অভিমানে চুপচাপ করে বসে থাকে। আমি তো দেখেছি যারা সত্যিকার অর্থে কাজ পারে, ব্রিলিয়েন্ট হয়, তাদেরকে
ইনভাইট করে নিতে হয়, তারা মানুষের পিছে পিছে ঘোরা পছন্দ করে না। আর পিছে পিছে ঘোরা পছন্দ করে কারা? যাদের মাথায় জোর নাই, খালি হাতে তেলের জোর আছে। তো তেলের জোর দিয়ে তো দেশ চলবে না। দেশ চালাইতে গেলে মাথার জোরের লোক দরকার, যারা ফাইট করতে পারে, যারা অন্য দেশের মানুষের সঙ্গে ফাইট করে নিজের হিস্সা বুঝে নিয়ে আসতে পারে। এরকম ক্যাপেবল মানুষ আর রিকোয়ার্ড। সো আমি তোমাদেরকে বলবো, ইউ আর দ্য ব্রিলিয়েন্ট মাইন্ড, ইউ আর দ্য ইয়াং মাইন্ড, ইউ ক্যান চেঞ্জ দ্য নেশন। I am giving you a very important clue. Unless you people can be selected from the universities, private, public, Dhaka, Chattogram, Rajshahi, Jagannath, Jahangirnagar, এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইয়াং মাইন্ডস, ট্যালেন্টেড মাইন্ডস, ডাইভার্সিফাইড মাইন্ডস, ক্রিয়েটিভ থিঙ্কিং মাইন্ডস, ইনোভেটিভ মাইন্ডস, এদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা স্ব জায়গায় বসাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই কান্ট্রি ক্রিয়েটিভিটি এবং ট্যালেন্ট দেখতে পাবে না। তো আমি তোমাদেরকে আহ্বান করবো, ইফ ইউ বি ট্যালেন্ট, ইফ ইউ বি রিয়েলি কোয়ালিফাইড, সার্টেনলি পিপল উইল ইনভাইট ইউ। সত্যিকার অর্থে তোমার যদি ক্যাপাসিটি থাকে এই জগতে, আমার মনে হয় না কেউ তোমাদেরকে আর আটকে রাখতে পারবে। সো মাই রিকোয়েস্ট টু মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমাদের সন্তানেরাও এখন অনেক বড় হয়ে গেছে, আমরা তোমাদের প্রতি এতটুকু আমাদের ইন্সপিরেশন থাকবে, প্লিজ গেট রেডি। কান্ট্রি ইজ ইয়ার্স, দিস ইজ ইয়োর ল্যান্ড, দিস ইজ ইয়োর মাদারল্যান্ড, দিস কান্ট্রি ইজ ইয়ার্স, you are the respected citizen of this nation. You should come forward. Never look into the political hegemony, never consider the political zigzag. Who is doing what immaterial? কে বিএনপি করে, কে অমুক দল করে, কে জামাত করে, কে শিবির করে, কে অমুক করে, immaterial. What is material? We need talented people to be placed in a respective qualified position. যদি এই কোয়ালিটি পিপল যদি রেসপেক্টিভ জায়গায় পৌঁছতে না পারে, তাহলে শুধুমাত্র আমরা একজন আরেকজনকে গালাগালাজ করব, আরেকজন আরেকজনকে দোষ দিব, শেষ পর্যন্ত আমরা যেখানে আছি সেখানেই থেকে যাব। ইটস নট মাই রিকোয়েস্ট টু মাই ইয়াঙ্গার ব্রাদার্স এন্ড সিস্টার্স, লেট আস বি ইউনাইটেড, লেট আস থিঙ্ক ফর এ প্রোগ্রেসিভ নেশন, ফার অ্যান্ড ফার্দার। থিঙ্ক দিস বাংলাদেশ উইল বি ভেরি সেফার বাংলাদেশ ফর দ্য ফিউচার জেনারেশন। This Bangladesh will be a place where all over the country people will come to see how Bangladesh is developing, how Bangladesh is progressing in terms of legal arena, in terms of human rights protection, in terms of business, in terms of creative minds, in terms of civil bureaucracy, military bureaucracy, and other university study material. আমি খুব কষ্ট পাই যখন দেখি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীরা রাজনৈতিক কারণে ডিভাইড হয়ে যায়। নো, একটা কাজ করো দয়া করে, এটা রিকোয়েস্ট করে চলে যাই, একটা কাজ দয়া করে এটা করো। কে কি রাজনীতি করে করুক, কে কোন ছাত্র সংগঠন করে করুক, কে কোন ছাত্র সংগঠনের লোক, সে তার কথা বলতে থাকুক। তোমরা একটা জিনিস নিবা, তোমরা একটা স্ট্যান্ড নিবা, সেটা হলো দলের যাই হোক, সরকার যেই হোক, বিরোধী যেই হোক, যে সত্য ন্যায়ের পথে থাকবে তোমরা তাদেরকেই সমর্থন দিবা। নো ম্যাটার। আজকালকার দিনে গ্যালভানাইজড ওয়েতে জোর করে কিছু করা যায় না। ফ্রিডম ইজ ইয়ার্স, ফ্রিডম ইজ মাইন। শিবির যদি খারাপ কাজ করে, ক্রিটিসাইজ দেম, অ্যাভয়েড দেম। আমি তোদের সামনেই বলে যাচ্ছি তোমাদের, জাস্ট অ্যাভয়েড দেম, গিভ দেম এ লেসন দ্যাট ইউ আর ডুইং ব্যাড থিং, উই উইল নট সাপোর্ট ইউ। চোখের সামনে মুখে মুখে দাঁড়ায় বলবা। That will give them a lesson not to be engaged with bad thing. No matter কে কোন ছাত্র সংগঠনের লোক, তার সামনে দাঁড়িয়ে একেবারে কনফিডেন্সের সহিত, কে নারী কে পুরুষ ম্যাটেরিয়াল বলবা, আপনারা এই কাজ করেছেন, এই কাজ করছেন, দিস ইজ নট স্টুডেন্ট লাইক অ্যাক্টিভিটিস, উই উইল নট সাপোর্ট ইউ। ইফ ইউ ক্যান ডু দ্যাট, যে যে দলেই করুক না কেন, সোজা হয়ে চলতে বাধ্য থাকিবে। ভালো থাকবা, দোয়া করি। আসসালামু আলাইকুম।